2 মে মাধ্যমিক 2025-এর রেজাল্ট বেরিয়েছে, আর তাতেই 9th হয়েছে মিনয় বসাক। ও কিন্তু কোনো বড় শহরের কেউ নয়, কিন্তু তাও ছোট ছোট শহরের সব খুদের জন্য একটা নতুন করে স্বপ্ন দেখার অঙ্গীকার করে নিয়ে এসছে। ও কালিয়াগঞ্জ ব্লকে উত্তর দিনাজপুরের এবারে প্রথমবার 9th হয়েছে, যেখানে কোনো র্যাঙ্ক হোল্ডার আজ অব্দি হয়নি। আমরা ওর থেকে শুনে নেব ও কিভাবে প্রিপারেশন নিত, ও কিভাবে ভাবতো, এবং মাধ্যমিক দেওয়ার আদর্শ ভাবনা চিন্তা কি হওয়া উচিত। প্রথমবার তোমাদের জায়গায় কালিয়াগঞ্জে এখান থেকে কেউ র্যাঙ্ক করেছে এবং এত ভালো র্যাঙ্ক করেছে, এটা ভেবে এমনি কেমন লাগছে তোমার? অত্যন্ত আনন্দিত এই বিষয়টিতে, এবং যেহেতু প্রথমবার কালিয়াগঞ্জ থেকে প্রথম কেউ হইলো র্যাঙ্ক করলো, তো অবশ্যই, এবং পিতামাতারা অত্যন্ত আনন্দিত, এবং গোটা কালিয়াগঞ্জবাসী অত্যন্ত উল্লসিত এই বিষয়টি নিয়ে। তো এমনি কি তোমার প্রত্যাশা ছিল যে তুমি র্যাঙ্ক করবে? হ্যাঁ, ছিল। আচ্ছা, মানে সেটা কি তোমার থ্রু আউট পড়াশোনার ইয়েতে নাকি টেস্টের রেজাল্টে কি দেখে মনে হয়েছে যে র্যাঙ্ক করবে? না, মানে প্রথম থেকে আমার উপর বিশ্বাস ছিল। মানে আমি সিলেবাসটা দেখে বুঝতে পেরেছিলাম যে আমার পক্ষে করাটা সম্ভব। আচ্ছা, মানে সেরকম হার্ড বলে কিছু মনে হয়েছিল না, কারণ আমি প্যারালালি তখন 11-12ও কিছু কিছু পড়তাম, মানে আমার ইন্টারেস্টের জন্য পড়তাম। তো 11-12 আমি সেলফ স্টাডি যখন করতাম আমার খুব একটা অসুবিধা হতো না। তো 10-এ ওরকম কোনো অসুবিধা হয়নি, বেশিরভাগটা আমি সেলফ স্টাডি। মানে তুমি 10 পড়তে পড়তে 11-12 কিছু কিছু পড়াশোনা করেছো? হ্যাঁ, বিশেষ করে ম্যাথে তো তুমি 100-এ 100ও পেয়েছো। হ্যাঁ, সেটা কি ভালো লাগার কারণে নাকি তেমন ভাবে? হ্যাঁ, অবশ্যই বলা যেতে পারে যে ভালো লাগার কারণে। আমার ম্যাথস আগাগোড়াই খুব একটা কঠিন লাগতো না। ভালোই লাগতো ম্যাথ করতে, এবং প্রবলেম সলভ করতে খুবই ভালো লাগে। সে যদি কোথাও আটকেও যাই, কিন্তু যেটা এক্সপ্লোর করি ম্যাথটার মধ্যে দিয়ে, সেটা অত্যন্ত আনন্দদায়ক। এই ভালো লাগাটা কোথা থেকে, মানে এই উঁচু ক্লাসে এসে নাকি ছোটবেলা থেকে? না, ছোটবেলা থেকে সেরকম কোনো ইন্টারেস্ট ছিল না আমার। বিশেষ করে পড়াশোনাটার প্রতিও অতটা ইন্টারেস্ট ছিল না 7-8 পর্যন্ত। 9 থেকে যখন আরো হায়ার স্টাডিজ এক্সপ্লোর করতে শুরু করলাম, তখন ইন্টারেস্টটা বাড়তে লাগলো আরো। তারপর থেকে ধীরে ধীরে অঙ্কটার প্রতি একটু ইন্টারেস্টটা বেড়ে গেছে, এবং বিশেষ করে 10-এ উঠেই আমি বাইরের পড়াগুলো একটু মনোযোগ দিয়েছিলাম। 9-এ বাইরের পড়া বলতে কিছু অলিম্পিয়াড রিলেটেড স্টাডিজ হয়, আইওকেএম, আর এমন কিছু ম্যাথ হয়, সেই ধরনের ম্যাথগুলো আমি করতাম, নন রুটিন ম্যাথামেটিক্স। আর এখন আমি ফিজিক্স অলিম্পিয়াডেরও প্রিপারেশন নিচ্ছি। তো এমনিতে তো বাচ্চারা যারা পড়াশোনা করে মাধ্যমিকে, তারা নিজেদের কোর্সটা শেষ করতেই হিমশিম খায়, সেখানে তুমি অলিম্পিয়াডে পড়াশোনা করতে সময়টা ম্যানেজ করতে কি করে? না, আমি কখনো সেরকম করে বাধা ধরা নিয়মে চলিনি। যখন যেটা ভালো লাগতো পড়তাম। আচ্ছা, কারণ অলিম্পিয়াড লেভেলে যে পড়াশোনাটা, সেটা কখনো নিজেকে চাপে ফেলে করা সম্ভব না, কারণ অত্যন্ত ভাস্ট লেভেলের এবং অত্যন্ত ডিপ আন্ডারস্ট্যান্ডিং থাকলেই প্রবলেমগুলোকে সলভ করা সম্ভব হয়। আমি ছোট থেকে ওকেই পড়াতাম, ক্লাস 5 অবধি আমি পড়িয়েছি, কোনো তখন টিচার ছিল না। আমি ওকে দেখাতাম প্রতি বইগুলো খুলে খুলে যে বাবা প্রত্যেকটা সাবজেক্টের একদম খুঁটি খুঁটি কোনো লাইন ছাড়বে না। সেটাও ভালো করে রপ্ত করতো, বুঝতো যে না হয়তো বাবা ঠিকই বলছে কথাগুলো। প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা লাইন, যেটা ও এখনো পড়ে, হয়তো কোনো টিচার যদি কোনো লাইন বাদ দেয় বা কোনো পড়া বাদ দিয়ে পড়ালো, সেটা কিন্তু ওর মানে বিশেষ ভালো লাগতো না। সে বাড়িতে আসে আবার ওটাকে নতুন করে আবার চিন্তা ভাবনা করে পড়তো যে না এখানে হয়তো কিছু একটা মিস্টেক হয়ে গেল, কোনো বাদ পড়ে গেল। মানে আমি ওকে কখনো ওরকম বলিনি। ওর সাথে আমার সবসময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। যে বাবা এখন হলো আমাদের হাসি মজা হয়ে গেছে, এখন হলো বলছে মা আর আমি যে এখন আমি পড়তে বসবো, তুমি এখন আর ডিস্টার্ব করবে না, এরকম এরকম ব্যাপার। এমন ছিল আমরা ঠিক সন্ধ্যাবেলা, মানে ও যখন ছোট ছিল ক্লাস 5-6-এ পড়ে, এমন ছিল আমরা সন্ধ্যাবেলা একটা টাইম করে নিয়েছিলাম, মানে লুডো খেলতাম। হ্যাঁ, এরকম। তাতে তো ওর মনটা ফ্রি থাকতো, ও পরবর্তীকালে ওটা খেলাটা শেষ হলে যে পড়তে বসতো, ওর মনে হয় তাড়াতাড়ি পড়াটা মুখস্থ হয়ে যেত। এরকম সব মায়েদের বলবো যে তার সন্তানদের সাথে মানে বন্ধুত্বপূর্ণ জায়গায় বিশেষ জায়গা করতে, তাহলে দেখবেন অনেকটা মানে তাদের হলো মনটা ফ্রি থাকবে। যে এমনি ধরো একটা সাধারণ ভাবনা যে যারা ধরো র্যাঙ্ক করে তারা মোটামুটি সারাটা দিনই বই বুঝেই থাকে, তো এটা কি সত্যি? তুমি সারাদিন বই নিয়ে থাকতে? না, মোটামুটি সেরকম নয়, কিন্তু দিনে 2 ঘন্টা ফিজিক্যাল এক্সারসাইজ করতাম, তাছাড়া বাকি সময়টা বই নিয়ে থাকতাম। আচ্ছা, মানে সেটা কতক্ষণ? অন অ্যান এভারেজ 14 ঘন্টা। 14 ঘন্টা পড়তে? তো এই ফিজিক্যাল এক্সারসাইজ যখন করতে, ফিজিক্যাল এক্সারসাইজ কি করতে? বাড়িতে মিনিমাম কিছু স্ট্রেচ আছে, কিছু ব্যায়াম করি, এবং তাছাড়া খেলতে যাই 1 থেকে 1.5 ঘন্টা ক্রিকেট খেলি।
এই ব্যায়াম সবকিছু সেলফ টট? হ্যাঁ, সেলফ টট। এই সময়টা ভাগ করতে কি করে? মূলত আমি সেদিক থেকে দেখতে গেলে যেহেতু আমাদের মাধ্যমিকের জন্য আর্টস সাবজেক্টগুলো একটু টাফ কম্পারেটিভ টু সায়েন্স, তো আর্টস সাবজেক্টের জন্য একটু বেশিক্ষণ সময় রাখতাম। যদি আমি এরকম দেখি যে দিনে 12 ঘন্টা আমি মাধ্যমিকের জন্য পড়ছি, তো 7 ঘন্টা বা 8 ঘন্টা আর্টস সাবজেক্টে দিতাম, বাকি সময়টা সায়েন্সের জন্য রাখতাম। আর যেটুকু সময় 2-3 ঘন্টা বাঁচত সেটা আমি নন রুটিন বিষয়গুলো পড়তাম। নন রুটিন বলতে তুমি বলছো যে অলিম্পিয়াড লেভেলের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো সলভ করতে। এরপরেও তারপরে সময় বাঁচতে 14 ঘন্টার উপরে হয়ে যাচ্ছে? না, মানে আমার 12 ঘন্টা রেখে তারপর যে 2-3 ঘন্টা বাঁচতো তখন অলিম্পিয়াডে পড়াশোনা করতে। তো যখন আর্টসের বিষয়গুলোর কথা হচ্ছে এবং আর্টসের বিষয়গুলো তুমি ল্যাঙ্গুয়েজও বেশ ভালো স্কোর করেছো, তো সেইখানে তোমার অ্যাপ্রোচটা কি ছিল ল্যাঙ্গুয়েজগুলোর জন্য? প্রথমত যদি বাংলার জন্য বলি, আমি সবসময় চেষ্টা করেছি আমি যেন অন্যদের থেকে ইউনিক লিখি। আচ্ছা। কখনো আমি বইয়ে বাধা পড়াশোনা করতাম না, সেটা আমি বিভিন্ন ধরনের আমার কাছে বই ছিল, মানে আমার টিচাররা অত্যন্ত সাহায্য করেছে আমাকে এই বিষয়টাতে। আর তাদের কাছে যত ধরনের বই ছিল আমাকে সব ধরনের বই দিয়ে সাহায্য করেছিল। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমি যদি বলি, আমি বিভিন্ন বই ঘেটে দেখেছি, বিভিন্ন বই পড়েছি, যেই বই থেকে যেই জিনিসটা ভালো লেগেছে লাইনগুলো সেগুলো তুলেছি এবং নিজে কিছু কিছু উত্তর বানিয়ে সেভাবে উত্তরগুলোকে সাজিয়েছি। তো এই যখন তুমি বলছো যে ইউনিক লেখো, এবার ধরো যেগুলো তো সিলেবাসে রয়েছে, ধরো গদ্য বা এমনি যে কোনো গল্প, সেটা তো একটা ফিক্সড ইয়েতে হয়। ইউনিক লেখা বলতে কি বলে, মানে তোমার লেখার ধরনটা একটু অন্যভাবে স্পেসিফিক কিছু করো না, কি করো এক্স্যাক্টলি? হ্যাঁ, মানে আমি যদি বলি গদ্যের ক্ষেত্রে যদি গদ্যের ক্ষেত্রে 2 ধরনের ভাগ আছে, ছোট গল্প, প্রবন্ধ। প্রবন্ধের ক্ষেত্রে এমন কিছু করার জায়গা থাকে না, যেরকম টেক্সটে থাকে, টেক্সট পড়লেই প্রবন্ধতে ফুল নাম্বার পাওয়া সম্ভব। আর ছোট গল্পের ক্ষেত্রে কিছু বিষয়ে বাইরের জিনিস পড়াটা আমার মনে হয় দরকার, যেমন কি লেখক কি প্রেক্ষাপটে রচনাটাকে তৈরি করেছিলেন, তো সেই জিনিসটা তুলে ধরতে পারলে টিচারের মনে একটা আলাদা ইমপ্রেশন ফেলা যায় যে তার অন্তর্হিত অর্থটাও ছেলেটি বুঝতে পেরেছে বা মেয়েটি বুঝতে পেরেছে, রাদার দেন শুধু বইয়ের জিনিসটা ছাপিয়ে লেখার থেকে ওই জিনিসটা বুঝে সে লিখেছে, সেটা একটা আলাদা ইমপ্রেশন ফেলে, সেটা আমি করতাম। এবং কবিতার ক্ষেত্রেও আমি বিভিন্ন কবিতা পাঠ করতাম, মানে আগে আমি আবৃত্তি করতাম, পরবর্তীকালে সেটা ছেড়ে দেওয়া হয়েছে। তো আমার বিভিন্ন কবিতার প্রতি একটা ইন্টারেস্ট ছিল আগের থেকে পড়ার, তো কিছু কিছু কবিতার লাইনও আমি অ্যাড করতাম, এক্সট্রা কবিতার লাইন, যেটা আমাদের বইয়ের বাইরে কিন্তু ওটা রিলেটেড, মানে রিলেটেড এবং ওই লেখকের এবং ওই কনটেক্সট। হ্যাঁ। এত মনে রাখতে কখনো কোনো অসুবিধা হতো না? না, আমার মানে ভালো লাগা থেকে এগুলো মনে থেকেই যেত। আচ্ছা, আগে থেকে যখন আবৃত্তি করতাম তখনই আমার এই কবিতার লাইন, বিভিন্ন জিনিস মনে থাকতো। এমনি তোমার রিটেনশন? ওই না, রিটেনশন খুব একটা ভালো নাই, কিন্তু ওই বিষয়টা আমার মনে থাকতো, আমি জানি না কি জন্য, কিন্তু কবিতার লাইনটা আমার মনে থেকে যেত। আর সেভাবে কোনো ফেভারিট কেউ, পছন্দের লেখক কেউ রয়েছে যার বেশি? না, আমি কবিতাই বেশিরভাগ পড়তাম, আর সেদিক থেকে বলতে গেলে সুকুমারের ফেভারিট। আচ্ছা, বেশ। তো এ তো গেল বাংলার কথা। যখন ইংরেজিতে আসি, ইংরেজিতে তুমি একটা সিমিলার স্কোর করেছো, তো ইংরেজিটাকে কিভাবে অ্যাপ্রোচ করতে? ইংরেজির ক্ষেত্রে আমি বেশিরভাগ ক্রেডিটটাই আমার টিচারকে দেবো, কারণ আমার টিচারের নোট থেকে বেশিরভাগ প্র্যাকটিস করেছে, যা ভোকাবুলারি টিচার যা নোট দিয়েছিল সেটাই পড়েছিলাম। এবং লাস্টের দিকে 2-3 মাস নিউজ পেপার থেকে ইংলিশ নিউজ পেপারে কিছু ওয়ার্ড বের করে নিয়ে সেগুলো ডায়েরিতে নোট ডাউন করতাম। আমার বাবা অত্যন্ত সাহায্য করেছে সেই বিষয়টিতে, তিনি গুগল থেকে মিনিং গুলো লিখে দিতেন, আমি সেগুলো পড়তাম। এইভাবে ভোকাবুলারিটা প্রিপারেশন করছিলাম, আর রাইটিংটা প্রথম থেকেই নিজে বানিয়ে লিখতাম, সেভাবে প্র্যাকটিস করেছিলাম। এই সময় এত সোশ্যাল মিডিয়ার চারিদিকে প্রলোভন, তার মধ্যে নিউজ পেপারে মন থাকতো? হ্যাঁ, মানে নিউজ পেপারটা লাস্টে 2 মাসের জন্য নিয়েছিলাম, তো আমি মেনলি এডিটোরিয়াল পেজটাই পড়তাম, দিনে 8 থেকে 1 ঘন্টা রাখতাম, সেই সময়টাতে ভোকাবুলারি প্রিপারেশন করে নিতাম। টেস্টের পরে এটা শুরু করেছি। তো এই যে ধরো ভোকাবুলারিটা যখন পড়লে, তুমি বুঝলে, তোমার বাবা তোমার মানেটা লিখে দিল, তারপরে সেটা দিয়ে কোনো লেখালেখি বা কোনো প্র্যাকটিস? হ্যাঁ, আমি রাইটিং এ কিছু কিছু জিনিস যেগুলো আমার ভালো লাগতো, বা আমার স্যার যেগুলো ইডিয়াম, স্যারের আলাদা করে নোট করা আছে ইডিয়াম গুলো, তো সেগুলো স্যার আমাকে দিত, তো সেখান থেকে আমি সেগুলোকে ইউজ করতাম। স্যারকে বলতাম যে এটা ঠিক হলো কিনা, রিলেভেন্ট কিনা, তখন স্যার বলে দিত হ্যাঁ এটা ইউজ করা যাবে বা এটা ইউজ করা যাবে না, সেভাবে প্রিপারেশন করেছিলাম। আমার মতে যা পয়েন্ট তো দিয়ে দেয় 5 থেকে 6টা, তো লুসিড ওয়েতে লেখা উচিত, এবং এমনভাবে লেখা উচিত মানে খুব একটা হেভি ভোকাবুলারি দিয়ে ভরা উচিত না। এবং বিশেষ করে আমি একটা জিনিসে জোর দিতে বলবো, সেটা হচ্ছে ইডিয়াম। তো ইডিয়ামে জোর দেওয়াটা অত্যন্ত দরকার, সেটা লেখার স্ট্যান্ডার্ডটি বাড়ায় এবং লেখাটাকে একটা সাহিত্যধর্মী করে তোলে লেখাটাকে, এবং সবসময় ইউনিক ওয়েতে, নিজের ওয়েতে লেখার চেষ্টা করো, কাউকে কখনো কপি করার চেষ্টা করো না, তাদের ইংলিশের মানে রাইটিং স্কিলটা বাংলা বা ইংলিশ দুটোর ক্ষেত্রে বেটার হবে। আচ্ছা, মানে ল্যাঙ্গুয়েজটা ইরেসপেক্টিভ কোন মিডিয়ামে হচ্ছে, বাট সেটার যখন এই ধারাটা একই সবেতে মেনটেন করা যেতে পারে। অবশ্যই, রাইট। আর ধরো যে অন্য বিষয়গুলো যেটা রয়েছে, যেমন ধরো ফিজিক্যাল সায়েন্স বা লাইফ সায়েন্স, তো সেগুলো পড়ার সময়টা সেগুলোকে কিভাবে ট্রিট করতে তুমি এমনিতে?
মেনলি টেক্সট বুক পড়তাম, আর টেক্সট বুক অনেকগুলো পড়তাম, মানে 3-4টা করে প্রত্যেকটা সাবজেক্ট টেক্সট বুক পড়তাম, প্রতি সাবজেক্টে? প্রত্যেক সাবজেক্টেরই। আচ্ছা আর সহায়িকা একটাই মূলত ফলো করতাম। আচ্ছা আচ্ছা। আর ধরো এই পড়াশোনাটা যেটা করলে, এরপরে তো আমরা অনেকেই মক টেস্ট দেয়, মক টেস্ট দিয়ে করে তো তুমি কি মক টেস্ট দিয়েছিলে? না, আমি বাড়িতে মক টেস্ট দিতাম। এরপর আগামী দিন কি সেটা নিয়ে পার্সু করার ইচ্ছা না অন্য কিছু করার ইচ্ছা? আগামীতে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে এবং কসমোলজি নিয়ে পার্সু করার আচ্ছা, ইচ্ছা। তো কসমোলজি হঠাৎ কেন? মানে অ্যাস্ট্রোফিজিক্স আমি জেনারেলি খুব কম শুনি, মানে তো এটা নিয়ে পড়ার কথা কেন? আমার ইন্টারেস্ট ছিল আগে থেকে, মানে ইউনিভার্সের সৃষ্টি কিভাবে হয়েছে বা ইউনিভার্সে বিভিন্ন মেকানিজম কিভাবে কাজ করে, এবং রিসেন্টলি কিছু গবেষকরা এই বিষয়টাতে জোর দিয়েছে যে কোয়ান্টাম গ্র্যাভিটি, মানে গ্র্যাভিটিকে এক্সপ্লেন করার জন্য। সেদিকে একটা ইন্টারেস্ট চলে এসেছে। আমার কিছু বইও আছে এবং আমি মোবাইলেও কিছু কন্টেন্ট দেখি। আচ্ছা, তো মোবাইলের কন্টেন্টের একটা বড় পার্ট তো আজকের দিনে এই সোশ্যাল মিডিয়ার প্রলোভনটা, তো সেটা দেখতে গিয়ে কোথাও মনটা অন্যদিকে চলে যায় না? প্রথম যেত, কিন্তু ধীরে ধীরে সেই জিনিসটা কন্ট্রোলে এনে ফেলেছে। সেটা কিভাবে করলে? মানে এটা তো খুব একটা টাফ টাস্ক। সেটা একটা মিরাকেলে বলতে পারো, কারণ আমার পুজোর সময় হঠাৎই আমার একবার ইচ্ছা করে যে গীতা পাঠ করবো। আচ্ছা, তো আমি মোবাইলে শৈলেন্দ্র ভারতীর একটা 13 থেকে 14 ঘন্টার ভিডিও রয়েছে, পুরো গীতাটাকে উনি এক্সপ্লেন করেছেন। সেটা আমি তো পুজোর সময় তো ছুটি থাকে, তো সেই সময় প্রতিদিন 2 ঘন্টা করে পুজোর মধ্যে শেষ করে ফেলেছিলাম বইটা। তারপর থেকে আমি একটা মানে জিনিস বুঝতে পারি যে গীতা সবাই ধর্মগ্রন্থ হিসেবে দেখে ঠিকই, কিন্তু আসলে যদি কেউ ভালো করে বুঝতে পারে গীতাটাকে এবং নিজের লাইফে অ্যাপ্লাই করতে পারে, সেটা আসলে আমাদের মাইন্ডকে কন্ট্রোল করার একটা পারফেক্ট মডিউল। আচ্ছা, সেখান থেকে আমি বিভিন্ন জিনিস শিখতে পেরেছি গীতা থেকে, সত্যি কথা বলতে। এবং আমি প্রথম থেকে বিবেকানন্দকে স্টাডি করতাম, বিবেকানন্দের বিভিন্ন বই স্টাডি করেছে। সেখান থেকেও আমি কিছু মেডিটেশন টেকনিক বা মাইন্ডকে কীভাবে কন্ট্রোল করতে হয় সেই জিনিসগুলো আরো ভালো করে রপ্ত করেছি সময়ের সাথে সাথে। প্রথমে অত ভালো পারতাম না, ধীরে ধীরে জিনিসটা ইমপ্রুভ হয়েছে, তো এখন ওটা কন্ট্রোলে চলে এসেছে। তো এই পুরো এরা সব মানুষ, যে কোনো মহানুভাব বা যে কোনো এরকম বড় গ্রন্থ বা কাব্য, এগুলো কি তোমাকে আগে ইন্সপায়ার করে এসছে, নাকি এই ইনসিডেন্টের পর থেকে? ইনসিডেন্টের পর থেকে এই বিষয়টাতে একটু ঝোঁক বেড়ে গেছে। তো তার আগে তুমি এমনিতেই বাকিদের মতন সোশ্যাল মিডিয়াতে রিলস দেখা বা ওইসব? না, রিলস কখনোই দেখতাম না, মানে রিলস দেখার আগ্রহটা ছিল না, কিন্তু আমি ওই বিষয়গুলো কনজিউম করতাম। মানে পড়ার বাইরেও কখনো কখনো একটু ডাইভার্ট হয়ে যেত মন, মানে বিষয়গুলো অ্যাস্ট্রোফিজিক্সে কিছু বিষয় দেখছি বা কোনো ইন্টারভিউ দেখছি, বা খেলার একটা খুব ঝোঁক ছিল, খেলা মানে অনেকক্ষণ খেলা দেখা হয়ে যেত। তো ধীরে ধীরে সেটা কমিয়ে এনেছি, মানে এখন প্রায় খেলা দেখা বলতে গেলে বন্ধ করে দিয়েছি। তো এটা কোথাও এরকম হয়ে যাচ্ছে না একটা কম্প্রোমাইজ হয়ে গেল খেলা দেখাটার সাথে? না, আমার মতে খেলা দেখাটা দরকার, মানে এখন তো আমাদের সময় খুব টাইট, তো এখন তো একটু এটাকে স্যাক্রিফাইস করতে হবে জীবনে। কিন্তু প্রতিদিন খেলাটা খেলি, কারণ শরীরে ফিট থাকা দরকার, তো খেলা দেখাটা এখন একটু স্যাক্রিফাইস করতে হয়েছে সময়টার জন্য। রাইট। তো বাকি ধরো যে সব কন্টেন্ট রয়েছে, এবং ইউটিউবে অনেকেই পড়াশোনাও করে, তো তুমিও কখনো কি ইউটিউবকেই মানে নিজের এই 10-এর মানে মাধ্যমিকের প্রিপারেশনের জন্য পড়াশোনার জন্য কখনো ব্যবহার করেছো? না, 10-এর ক্ষেত্রে বই সাফিসিয়েন্ট ছিল আমার কাছে। বাকিগুলো যেগুলো তোমার অন্যান্য যেগুলো কোকারিকুলার বা সেক্ষেত্রে খুব ভালোভাবে আমি মোবাইলটাকে ইউজ করেছি, ওয়াইজলি ইউজ করেছি এই বিষয়টি। রাইট রাইট। থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, অ্যান্ড অল দ্য বেস্ট ফিউচারে যা যা ইনিশিয়েটিভ তুমি নেবে সেগুলোর জন্য। আর এরম একটা জায়গা থেকে, অবশ্যই কালিয়াগঞ্জ, সেখান থেকে আজকে তুমি একটা এমন একটা ফল করেছো, এটা কমেন্ডেবল। থ্যাংক ইউ।